আচ্ছা, এর ক্ষেত্রে E0 সেলটা কি হবে? হ্যাঁ, ক্যাথোড মাইনাস অ্যানোড মানে এজিটটা থেকে অ্যানোড বাদ দিলে, রিডাকশন থেকে বাদ দিলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ভ্যালুটা করার জন্য তোমার যেটা চলে আসছে, তোমার তো ফাইনালি এটা এসছে যে মাইনাসে লিখলে উপরে সিউ থাকবে আর এজি প্লাসের স্কোয়ার থাকবে। আর যদি আমি প্লাস করে দিই তাহলে লগে প্লাস করে দিলে এইটা উপরে চলে যাবে, মানে এজি প্লাসের স্কোয়ারটা উপরে চলে যাবে, সিউ টু প্লাসটা নিচে চলে আসবে। এই ফর্মেটে হয়েছে তো? আমি তোমাকে এই ফর্মেট, এইবারে যে কনসেন্ট্রেশন গুলো দেওয়া ছিল দেখো, যে সেল রিয়াকশনটা যেখানে লিখে দিয়েছিলাম, এই যে এইখানে দেখবে কনসেন্ট্রেশন গুলো দেওয়া থাকবে, শুধুমাত্র এখানে কপার টু কনসেন্ট্রেশন দেবেন, যেটা অ্যাকোয়াস কন্ডিশন আছে ওটারই কনসেন্ট্রেশন এটা দেওয়া থাকবে, আর এজির কনসেন্ট্রেশন গুলো দেওয়া থাকবে। এবার তুমি জাস্ট কনসেন্ট্রেশন গুলো বসিয়ে দাও। মানে এজির ক্ষেত্রে এটা হয়ে যাবে 0.02 হোল স্কোয়ার হয়ে যাবে। এজির ভ্যালুটা যেখানে 0.02 আছে ওটা বসিয়ে দেবে, তারপর স্কোয়ারটা যেমন আছে থাকবে। ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছ, এ কত বেরিয়েছে বলো? ক্যালকুলেটর করতে হবে, হ্যাঁ। আচ্ছা, ক্যালকুলেটর করার জন্য কি করবে সেটাও বলে দিই। আচ্ছা, কপারের ভ্যালুটা কত ছিল গো? 0.02 না 0.2? এটা ছিল 0.02, যাই হোক। এই যে ভ্যালু গুলো আছে না, তুমি একটা কাজ করে যখন ক্যালকুলেটর ইউজ করবে ফার্স্ট দেখবে, ফার্স্ট এইখানে এই যে 0.2 কে 0.02 হোল স্কোয়ারে ডিভাইড করে নিলে যে ভ্যালুটা এলো, সেই ভ্যালুটাকে লগ অ্যান্সার করলে, দিয়ে ওই যে ভ্যালুটা, এবার লগ অ্যান্সার করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে 0.059 দিয়ে মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করলে, দিয়ে ওভারঅল ভ্যালুটাকে যেটা বেরোবে না এই মুহূর্তে যেটা অ্যান্সার হয়ে আছে, তখন টাইপ করবে 0.45 মাইনাস অ্যান্সার করবে, একবারে বেরিয়ে যাবে।
নাহলে ছোট ছোট অ্যাপ্রক্সিমেশন হয়ে যায়, সেখানে ভ্যালুটা এখানে একটুখানি ডিফারেন্ট চলে আসবে। একবারে ক্যালকুলেটর না করলে অ্যান্সারটা একটু ডিফারেন্ট চলে আসবে। যাই হোক, শুভজিৎ গেল কোথায় আজকে? আচ্ছা, নেক্সট যেখানটা চলে আসছি এরপরে, আচ্ছা নার্স ইকুয়েশন তোমার প্র্যাকটিস করে রাখবে, প্রত্যেকদিনই একটা না একটা নার্স ইকুয়েশন করতে দেবো মোটামুটি। আচ্ছা, অনেক নার্স ইকুয়েশন আছে এখানে মোটামুটি। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ তোমার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের অ্যাপ্লিকেশন আসছি, বুঝলে? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের অ্যাপ্লিকেশন আসছি, এটা কিছুটা হয়তো আগের দিন বলেছি, বাকিটা বলবো। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট বলে দিই, হায়ার আর লোয়ার দিয়ে যদি থাকে হায়ার রিডাকশন পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড, হায়ার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যদি আসে, সেখানে যেটা হায়ার হবে সেটার অক্সিডেশন হবে না রিডাকশন হবে বলো? শুনতে পাচ্ছ? বলছি, যদি হায়ার কোন একটা দুটো ইলেকট্রোডের মধ্যে যেটার যেটার হায়ার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হবে, তো ওটা অক্সিডেশন হবে না রিডাকশন হবে? ফার্স্ট লিখে রাখবে ওটার রিডাকশন হবে, হ্যাঁ। ওই ইলেকট্রোডটার যেটা হায়ার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হবে ওটা রিডাকশন হবে, মানে লিখবে অ্যাক্ট আছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে ধরো এখানে একটা এখনই যেটা করলাম যে Cu2+2 Cu0, এখানে হয়ে গেছিল 0.34 ভোল্ট হয়ে গেছিল রিডাকশন পোটেনশিয়াল। আর একটা ছিল তোমার হচ্ছে Ag+2Ag, এর ক্ষেত্রে হয়ে গেছিল 0.79 ভোল্ট। তাহলে বলো এর মধ্যে কোনটা এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে বা কোনটার ক্ষেত্রে রিডাকশন হবে? না এটা বেশি ভ্যালু, এটা নিজেরই রিডাকশন হবে, বুঝলে? তাই জন্য একে ক্যাথোড হিসাবে ইউজ করা হয়েছিল, ক্যাথোড হিসেবে ইউজ করা হয়েছিল স্পন্টেনিয়াস সেলের ক্ষেত্রে রিডাকশন। আর এটাই কি করবে, এটাই বলতে এখানে ধরো Ag+ বলে দিই, Ag+ এখানে কাজ করছে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে। দেখতে পেলে? আচ্ছা, এরপরে চলে আসছি সেকেন্ড যেটা অ্যাপ্লিকেশন আসছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, এখানে সিম্পলি আর একটা তুমি নার্স প্রিপারেশন একটু চট করে করে ফেলে দেখি, তাহলে আমি করে দিচ্ছি। Fe সলিড থেকে Fe সলিড থেকে Fe2+, ভ্যালু দেওয়া আছে
0.001 মোলার। এখানে সবসময় মোলার কনসেন্ট্রেশন থাকবে, হ্যাঁ। দেন H প্লাস অ্যাকোয়াস, এটা আছে 1 মোলার। আচ্ছা, এর সঙ্গে দেওয়া আছে দেখবে H2 গ্যাস। আচ্ছা, আগে তো বলছিলাম যে গ্যাসিয়াস থাকে তখন কিন্তু তাকে তার এটিএম মানে তাকে পার্সিয়াল প্রেসার দিতে হবে, বুঝলে। গ্যাস হয়ে আছে, এর পার্সিয়াল প্রেসার তাহলে ব্র্যাকেটে থাকবে 1 এটিএম। আচ্ছা, এই যে জিনিসটা লেখা হয়েছে এটা কি জানো কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তখনই বলবো, এটা একটু মন দিয়ে শুনবে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তখনই বলবো যখন H প্লাস এর কনসেন্ট্রেশনটা 1 মোলার আর H2 পার্সিয়াল প্রেসারটা 1 এটিএম হবে, তখন যেই হবে একমাত্র স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, বুঝলি। এবার এটা যদি না হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হবে না। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হওয়ার জন্য সুবিধাটা কি হবে না, এইখানে এই যে এইখানে যখন ম্যাথটা থাকবে না, পার্টিকুলারলি এই যেটা আছে যে H প্লাস থেকে H2 এর ভ্যালু দেওয়া থাকবে না, এই রিডাকশন পোটেনশিয়াল দেওয়া থাকবে না, কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড রিডাকশন পোটেনশিয়াল কি হয় গো, 0 ভোল্ট হয়। এটা জানো তো। এরপরে এখানে তাহলে আর একটা জিনিস লাগবে, সেটা দেওয়া থাকবে Fe2 প্লাস 2Fe E0 অফ, এটার ভ্যালু হচ্ছে -0.44। এবার তুমি জাস্ট ক্যালকুলেট করে ফেলো যে এখানে রিয়াকশনটা নানস্ট ইকুয়েশনটা কি হবে আর ইএমএফটা কি ক্যালক হবে, বুঝছে। আচ্ছা, আমি একটু করছি, হ্যাঁ। তাহলে ফার্স্ট যেটা চলে আসছে আমাকে, ফার্স্ট চলে আসছে অ্যানোডের রিয়াকশন। অ্যানোড রিয়াকশন কি হচ্ছে দেখো, Fe Fe2 প্লাস 2 ইলেকট্রন, হ্যাঁ। তখন এরকম হবে না যে আমরা জানি তো যে অ্যানোডের রিয়াকশনে অক্সিডাইজ হয় মানে Fe -2 আকারে কখন লেখা হয় না, হ্যাঁ, ইলেকট্রনকে প্লাস আকার লেখা হবে, তাই জন্য Fe2 প্লাস প্লাস 2 যেরকম করে ব্যালেন্স করেছিলাম ওভাবে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। নেক্সট হয়ে যাচ্ছে ক্যাথোড। ক্যাথোড রিয়াকশনে কি চলে আসছে দেখো তো, H প্লাস টু H2, আমি এরকম করে লিখবো H প্লাস টু H প্লাস থেকে H2 লিখলাম। এরপরে যেটা চলে আসছে আমাকে ব্যালেন্স করতে হবে। দেখো দুটো হাইড্রোজেন আছে, এই পাশে কতগুলো আছে, একটা H আছে, এখানে একটা 2 দিয়ে দাও, ব্যালেন্স হলো। এবারে চার্জ ব্যালেন্স করো, চার্জ ব্যালেন্স করার জন্য এই পাশে 2 ইলেকট্রন দিতে হবে, হলো। তারপরে এই দুটো রিয়াকশনকে অ্যাড করে দিলে, এটা 1 এটা 2, এই দুটো রিয়াকশনকে অ্যাড করে দিলে তো আমার ওভারঅল রিয়াকশন চলে আসবে। তাহলে আমার ওভারঅল রিয়াকশন চলে আসবে দেখো, Fe, এই যে Fe সঙ্গে 2H প্লাস, এখান থেকে চলে আসছে Fe2 প্লাস প্লাস H2, দেখা গেল। নেক্সট দেখো, আচ্ছা এখানে লিখে দিতে হবে n = 2। আচ্ছা, এরপরে যেটা আমি এইখানে একটা E0 সেলটা বের করে নিই, E0 সেল ইকুয়াল টু কি হয়ে যায়, E0 ক্যাথোড। আচ্ছা, E0 ক্যাথোডের ভ্যালুটা কত না, ক্যাথোডের ভ্যালুটা হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেহেতু এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস, -0.44, মানে তোমার ওভারঅল চলে আসছে 0.44 ভোল্ট। এর মানে কি না, এই জিরো সেল বেরিয়ে যাওয়া মানেই এখান থেকে তোমার ডেল জি জিরো যেটা সেটা বেরিয়ে যাবে, মানে বুঝে নেবে যে এই সেলটা স্পন্টেনিয়াস রিয়াকশন করবে, বুঝলে।
তাহলে একটা স্পন্টিনিয়াস সেল হয়ে গেল। এইবারে আমি যেটা লিখবো সেটা হচ্ছে নার্স ইকুয়েশন। আচ্ছা, নার্স ইকুয়েশন লেখার জন্য আমাকে ফার্স্ট লিখতে হয় ই সেল, অর তুমি এটাকে লিখতে পারো ই এফ এফ। ইএম আর ই সেল একই, ইকুয়াল দিয়ে দিই। ইকুয়াল দিয়ে লেখো ই জিরো সেল মাইনাস 0.059/2 লগ। আচ্ছা, প্রোডাক্ট কি হয়েছে দেখো, Fe2+, এটাকে অ্যাক্টিভিটিতে লিখবো। এইবারে ঝামেলাটা হচ্ছে এই যে H2 বেরিয়েছে না, H2 তো গ্যাস, এটা জানো H2 গ্যাস, এই গ্যাসটাকে লিখবো পি অফ H2, এভাবে লিখবো। হ্যাঁ, যে ফার্স্ট। এবার নিচে চলে আসছে তোমার Fe, অ্যাক্টিভিটি অফ Fe, আর চলে আসছে H+, এখানে অ্যাকোয়াস কন্ডিশনে আছে এর হোল স্কোয়ার, বুঝেছো? এইবার দেখো দুটো ভ্যালু আছে, এই যে F এর ভ্যালুটা, এটা তো অ্যাক্টিভিটি 1 হয়ে যাবে, এটা বাদ দিয়ে দেবো। আচ্ছা, পার্সিয়াল প্রেসার অফ H2, H2 পার্সিয়াল প্রেসার কত দেওয়া আছে দেখবে না, 1 atm দেওয়া আছে, তাহলে এটাও একটা 1 ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, H+, এটা 1 মোলার দেওয়া আছে, আর Fe2+টা শুধুমাত্র 0.001 মোলার দেওয়া আছে, বুঝেছো? ভ্যালু গুলো বসিয়ে দিই। আর ই জিরো সেলের ভ্যালুটা বেরিয়েছে 0.44 ভোল্ট মাইনাস 0.059/2 লগ। Fe2+ এর ভ্যালু ছিল 0.001 মোলার ইন্টু, এটা ছিল 1, Fe 1 ভ্যালু হবে, আর H+ এর ভ্যালু এটাও ছিল 1 স্কয়ার। এটা একটু ক্যালকুলেট করে নেবে লগের ক্ষেত্রে, ঠিক আছে? লগ, আলটিমেট লগ 0.001ই থাকবে। আচ্ছা, এখানে ক্যালকুলেশন মানে এখানে মাঝখানে একটা লাইন করবে, হ্যাঁ, এইখানে 0.44 থাকবে, আর এইখানে ক্যালকুলেট করে যে ভ্যালুটা থাকবে সেটা থাকবে। আমি ওভারঅল যে ভ্যাকসিন ভ্যালুটা সেটা এখানে করে দিচ্ছি, 0.528 ভোল্ট হবে। এটা হয়ে গেল তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করলে বাকি ভ্যালুটা পেয়ে যাবে। হয়ে গেছে এটা। এর সেকেন্ড যে পয়েন্ট আসছে মানে অ্যাপ্লিকেশনের সেকেন্ড পয়েন্ট হিসেবে বলা হবে প্লেটিক রিয়াকশনটা, পসিবল হবে কি হবে না। আচ্ছা, পসিবল হবে কি হবে না বলতে সেটা আমি এখানেও করে দেখেছি। আমার এই ফার্স্ট কাজ হবে ই জিরো সেল ক্যালকুলেট করতে হবে। ই জিরো সেল যদি পজিটিভ হয়, আগের দিন যেটা, হ্যাঁ হ্যাঁ ই জিরো, না কোনটা বলো আরেকবার। স্পন্টিনিয়াস মানে তো পসিবল না, যেটা ফিজিবল ফিজিবল বললেও, পসিবল বলুক, স্পন্টিনিয়াস বলুক, সবেতে একই। যদি স্পন্টিনিয়াস হয় তবে তো সেটা পসিবল হবে, যেটা নর্মালি পসিবল সেটা তোমার ফিজিবল রিয়াকশন হবে, একই ব্যাপার। তো আমার দেখতে হবে শুধুমাত্র ই জিরো সেলটা পজিটিভ হয়েছে কিনা। যদি ই জিরো সেল পজিটিভ হয় আমি তাহলে বলবো রিয়াকশনটা পসিবল হবে, ফিজিবল রিয়াকশন হবে, স্পন্টিনিয়াস হবে, যা চাইবে একই ব্যাপার, বুঝেছো? এবারে ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়ে রেখেছি, অনেক
করেছে মানে সবসময় পসিবল রিয়াকশন বলছে। এইবার দেখো কোশ্চেনটা এরকম আছে যে Cu2 Cu2 প্লাস, এখান থেকে দেওয়া আছে জিঙ্ক 2 প্লাস টু জিঙ্ক, বুঝেছো? বলছে রিয়াকশনটা পসিবল কি পসিবল বা স্পন্টেনিয়াস। এবারে ক্যালকুলেট করার জন্য তোমাকে যে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে E0, Cu2 প্লাস টু ভ্যালু কত হবে বলো? এটা 0.34, আর জিঙ্কেরটা 0.76 ভোল্ট। ওকে, সামনেটা মাইনাস থাকে, -0.76 ভোল্ট। দেখতে পেলে? এইবারে বলো তাহলে এই রিয়াকশনটা পসিবল কি স্পন্টেনিয়াস না, বা পসিবল কি পসিবল না। একই ব্যাপার, স্পন্টেনিয়াস হলেই পসিবল হবে। বিভিন্ন ওয়ার্ড ইউজ করে জিজ্ঞাসা করতে পারে। বলো E0টা বের করো। আচ্ছা, E0 সেল বের করবে তার আগে বলো তো এখানে ক্যাথোড অ্যানোড কে? কোনটা ক্যাথোড হচ্ছে কোনটা অ্যানোড হয়েছে? হ্যাঁ, যেরকম এটা যেহেতু তোমাকে একটা সেল রিয়াক্ট, তোমাকে শুধুমাত্র এই দুটো দেয়নি তো, তোমাকে একটা সেল দিয়েছে, বলছে এই সেলটা স্পন্টেনিয়াস হবে কি হবে না। তখন আমি এটা কখনোই ইউজ করবো না যে আমাকে বড়টাই ক্যাথোড রাখতে হবে, এটা কখনো ইউজ করবো না। আমাকে যে সেলটা দিয়েছে ওই সেলে ক্যাথোড কাকে ইউজ হচ্ছে সেটা দেখবো। যেরকম বলে দিই, ফার্স্ট আমার গ্যালভানিক সেল এক্সপ্রেশন, ফার্স্ট অ্যানোড দেন ক্যাথোড, বুঝেছে? তাহলে আমাকে মাইনাসটা কোথা থেকে করতে হবে, আমি এখানে পরিষ্কার করে লিখবো E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। ওকে, ক্যাথোডের ভ্যালু কত হয়েছে বলো? ক্যাথোড কত দেওয়া আছে? -0.76 থেকে মাইনাস কত করবো না 0.34। তাহলে কত হবে দেখো, দুটোই দেখো মাইনাস হয়ে যাবে, এটা করলে -1.1 ভোল্ট আসবে। এবারে বুঝতে পারছো যেহেতু E0 সেলটা তোমার নেগেটিভ ভ্যালু চলে আসছে, এটা একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। এর মানে কি না তোমার ΔG0 যেটা স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ, এটা কি হয়ে যাবে না এটা তাহলে পজিটিভ কোয়ান্টিটি হয়ে যাবে। তাহলে এই রিয়াকশনটা নন স্পন্টেনিয়াস বা নট পসিবল, নন স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস রিয়াকশন হবে, বা বলতে পারো সিম্পলি ক্ষেত্রে এই সেলটা পসিবল হবে না। এখানে এরকম অ্যান্সার লেখা আছে হেন্স দিস সেল উইল নট অপারেট, বুঝলে? বিভিন্ন ফরম্যাটে লেখা আছে, এখানে বলে রেখেছে যে হেন্স। বুঝছে, সেলটা অপারেট করবে না বা পসিবল হবে না, যাই হোক। বুঝতে পারলে কিভাবে করতে হবে? এইবারে একটা জিনিস বলছে E0 সেলের ক্যালকুলেশন, থার্ড পয়েন্ট বলেছে ক্যালকুলেশন অফ সেল পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল বলো বলো, এগুলো তো আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, এটাকে আর কোনো থার্ড পয়েন্ট হিসাবে লিখছি না, এটা করেই নিয়েছি অলরেডি। আচ্ছা, এখানে ফোর্থ পয়েন্ট আছে ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা, আগের দিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছিলাম, ভ্যালুটা মনে আছে কিভাবে করছিলাম? মনে আছে কি? ওই যে ডেল জি ধরে করছিলাম, ΔG0 ইকুয়াল টু তোমার -8
টি ln কে ইকুইলিব্রিয়াম করেছিলাম, এর সঙ্গে করেছিলাম মাইনাস এন সেল। এইখান থেকে আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম, হয়েছে? আচ্ছা, এখান থেকে ক্যালকুলেট করতে বলতে এই দুটোকে ইকুয়াল করে দেবে, তোমার হয়ে যাবে আরটি ln কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু চলে আসবে তোমার হচ্ছে এন এফ ই0 সেল। ই0 সেলটা তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। আর এনটা, এনটা বলতে যেখানে সুন্দর মানে দু ক্ষেত্রে দুটো ইলেকট্রন চেঞ্জ হয়েছে, সেখানে কিন্তু দেখেই বলে দিতে পারবে এন ইকুয়াল টু হয়েছে, মানে তখন ইকুয়াল ইকুয়াল চেঞ্জ হয়েছে। আর বাকি ক্ষেত্রে তোমাকে কিন্তু ব্যালেন্স করে মানে সেল রিয়াকশন লিখে করতে হবে, যেরকম করে নার্স ইকুয়েশনের জন্য করলাম সেরকম করে সেল ইকুয়েশন লিখে করতে হবে, বুঝলি? এটা একটা টাইপের কোশ্চেন আসছে, আর এখানে কোশ্চেনটা আসে না। ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য ওভারঅল রিয়াকশন হচ্ছে এটা দেখ করছি, হ্যাঁ। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করছি কোন সেলটার ক্ষেত্রে, সেলটা লিখে দিই। Sn2 প্লাস থেকে Sn4 প্লাস, Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, বুঝছে? এটা করার জন্য ফার্স্ট তোমার যেটা লাগবে, আচ্ছা এর ভ্যালু গুলো না, আচ্ছা ই0 এর ভ্যালু গুলো দিয়ে দিই। ই0 Sn4 প্লাস থেকে Sn2 প্লাস সবসময় রিডাকশন পোটেনশিয়াল, হ্যাঁ রিডাকশন আকারে লিখবো। এটা হয়ে যাবে তোমার 0.15 ভোল্ট। নেক্সট হয়ে যাচ্ছে ই0 Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 0.77 ভোল্ট। দেখতে পেলে? নেক্সট এখন চলে আসছি, তাহলে এইখানে আমাকে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে সেল রিয়াকশন লিখতে হবে। আচ্ছা অ্যানোডের রিয়াকশন দেখো, অ্যানোডে কি রিয়াকশন হয়ে আছে? Sn2 প্লাস থেকে হয়ে আছে Sn4 প্লাস প্লাস 2 ইলেকট্রন। বুঝতে পারছো 2 ইলেকট্রন কেন করলাম? ক্যাথোডের ক্ষেত্রে কি হবে দেখো, না Fe3 প্লাস থেকে হয়ে গেছে Fe2 প্লাস। বোথ সাইডে ব্যালেন্স করার জন্য তোমাকে শুধুমাত্র এই লেফট সাইডে একটা ইলেকট্রন অ্যাড করতে হবে, হয়েছে? দেখতে পেলে? এবার একটা জিনিস বলো, এখানে সেই একই রকম ভাবে এখানে দুটো ইলেকট্রন রিলিজ করেছে কিন্তু এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে এটাকে কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমাকে ব্যালেন্স করতে হবে, মানে ইলেকট্রন রিলিজিং আর ইলেকট্রন অ্যাকসেপ্ট যেন ইকুয়াল। বুঝতে পারলে তো? এইবার দেখো এদেরকে ব্যালেন্স এখানে করছি, এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওভারঅল রিয়াকশন হয়ে যাবে Sn2 প্লাস থেকে চলে আসবে এখানে Sn4 প্লাস, আচ্ছা এর সঙ্গে অ্যাড 2Fe3 প্লাস প্লাস 2Fe2 প্লাস। দেখো এই যে ওভারঅল সেল রিয়াকশনটা, এটা বেসিক্যালি আমাকে যখন এ দিত নার্স ইকুয়েশন, তো নার্স ইকুয়েশনের কাজে লাগবে, কিন্তু আমার এখানে এটা করতে হলে কেন, এখানে এন নাম্বার অফ ইলেকট্রনের চেঞ্জ যেটা লাগবে সেটা কিন্তু আমাকে এখানে লাগবে, n = 2, হয়েছে? আচ্ছা, এইবারে ওটা কোথায় অ্যাপ্লাই করব দেখো, তুমি এরকম করে করতে পারো যে আরটি ln কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু এন এফ ই0 সেল ক্যালকুলেট করতে পারো। আদারওয়াইজ এটাকে লগে কনভার্ট করে নিলে লগ কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু হয়ে যাবে এন এফ ই0 সেল ডিভাইডেড বাই আর টি ইন্টু 2.303,
এটা কি বুঝতে পারবে? এই 2.30টা অ্যাকচুয়ালি এখানে ছিল, আমি ওটাকে কনভার্ট করে এখানে নামিয়ে নিয়ে চলে এসেছি, চেঞ্জ করে। এইটা মনে হয় বলেছিলাম যে এন ইন্টু উপরে E0 সেল থাকবে, আর এই যে আর টি ইন্টু 2.303, এইটাকে যদি এফ দিয়ে ডিভাইড করি, এফ দিয়ে বলতে দেখো আর এর ভ্যালুটা বলে দিচ্ছি, আর হচ্ছে 8.314 ইন্টু তোমার টি হয়ে যাবে 290 এর মানে রুম টেম্পারেচার 25°C, যেটা হচ্ছে 298 কেলভিন, 2.303 ডিভাইডেড বাই যদি 96500 করি ফ্যারাড, মানে 1 ফ্যারাডের ভ্যালু 96500 কুলম করি, দেন এই ভ্যালুটা কত আসে? 0.59। এবার দেখবে এই ফরম্যাটে কোথায় লেখা আছে, এটা নিচে লেখা আছে, তাহলে আমার এখানে কত চলে আসবে? এন ইন্টু E0 সেল বাই 0.059 হয়েছে। এটা এই শর্ট ফর্ম করতে পারো, না এই ফর্মে তুমি বসে করতে পারো, নাহলে এই শর্ট ফর্ম। আচ্ছা, ফাইনাল যেটা হলো সেটা তাহলে লিখি না, আমার হয়ে গেল লগ কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু হয়ে গেল এন ইন্টু E0 সেল বাই 0.059 হয়েছে। এবারে এই ম্যাথের ক্ষেত্রে E0 সেলটা কত হবে? ক্যালকুলেট করে নিয়েছো? E0 সেলটা নেই, দাঁড়াও, চলে আসবে 0.77 মাইনাস 0.15, মানে এটা হলো 2, আর এখানে বাদ দিলে 6, 0.62 ভোল্ট হয়েছে তোমার তো। হুম। তাহলে এন ইকাল টু ছিল 2, 2 ইন্টু 0.62 হয়েছে। এটাকে ডিভাইড করব কি দিয়ে? না 0.059। আচ্ছা, এর ভ্যালুটা কত হয় বলো তো? আমার ক্যালকুলেটরটা কোথায়? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে তোমার 2 ইন্টু 0.62 ডিভাইডেড বাই 0.059। ওকে, বুঝলে? এইবার যে ভ্যালুটা হয়েছে সেটাকে তুমি লিখে নিতে পারো, এখানে ভ্যালুটা হচ্ছে তোমার 21.016 হয়েছে। এর পরের কাজ হবে কি, আমাকে চেয়েছো তো কে ইকুইলিব্রিয়াম, তাহলে কে ইকুইলিব্রিয়াম তখন কি লিখবো বলো? হ্যাঁ বলো। হ্যাঁ, 10⁻21.016। হ্যাঁ, এইবার কথাটা কিন্তু বুঝলে, এই যে ক্যালকুলেটরে দেখবে এখানে অনেকগুলো ভ্যালু ছিল, যে ভ্যালুগুলোকে আমি নেইনি, হয়েছে, আমি অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি, তাই জন্য আমি কি করব, এই ভ্যালুটা যেমন আছে তেমন থাকবে, আমি এখানে 10⁻⁴ অ্যান্সার করবো, বুঝলে? শিফট 10⁻⁴ অ্যান্সার করে দেবে, বুঝেছে? তাহলে তুমি ডাইরেক্ট ভ্যালুটা পেয়ে যাবে। এখানে ভ্যালুটা হচ্ছে 1.039 ইন্টু 10⁻21, 21। না না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট, না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখানে কোনো তো ইউনিট আসবে না, বুঝলে? যখন এমনিতে এমনি যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট করি, তখন যদিও যখন উপরে ভ্যালুগুলো থাকে, কনসেন্ট্রেশন ভ্যালুগুলোই থাকে, সেখানে যে যদিও এর উপরে ডিপেন্ড করে ভ্যালু, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চলে আসে, মানে কেপি কেসির ক্ষেত্রে ইউনিট চলে আসে, মানে ধরো উপরে স্কোয়ার আছে, নিচে ডিফারেন্ট, মানে নিচে হয়তো 2⁻1 আছে, দেন মোল পার লিটারের একটা ভ্যালু থেকে যাবে।
একটা পাওয়ার থেকে যাবে, দেন সেখানে ইউনিট থাকে, কেপি কিসির ইউনিট থাকে। এখানে কোনো ইউনিটের গল্প নেই, ইউনিট কোনো থেকে প্রেডিক্ট হবে না, এখানে নর্মালি আসবে, বুঝলে। এর পরের কাজ হয়ে আছে, আচ্ছা, পোটেনশিওমেট্রিক ডিটারমিনেশন অফ পিএইচ। এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে হয়তো নতুন, এইটা পয়েন্ট আউট করি, দাঁড়াও, এটা পরের পেজে চলে যায়। পিএইচ যদি পোটেনশিওমেট্রিক ভাবে ক্যালকুলেট করি, বুঝলে, কোন একটা সলিউশনের পিএইচ কে যদি পোটেনশিওমেট্রিক বলতে এটা এক্সপেরিমেন্টাল হয় আর কি, এক্সপেরিমেন্টাল রিয়াকশন দিয়ে, সেখানে বেসিক্যালি যেটা করা হয় সেখানে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন একটা ইলেকট্রোড থাকে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটাকে আমি সলিউশনের মধ্যে ইনসার্ট করে দিই, বুঝলে, মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে কাপল করে একটা সলিউশনের পিএইচ কি আছে সেটা ক্যালকুলেট করা হয়। আচ্ছা, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যখন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রিয়াকশনটা লিখছি দেখো, আচ্ছা, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যদি লিখতে হয় দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে দেখো এইচ প্লাস থেকে কি হয় না H2, রিডাকশন লিখছি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের। আচ্ছা, এইচ প্লাসটা ব্র্যাকেটে লিখবে অ্যাকোয়াস, এখানে H2 যেটা আছে, H2টা মাস্ট বি 1 ATM থাকতে হবে তবে গিয়ে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। আর এখানে কি থাকে না, এখানে একটা করে প্লাটিনাম থাকে, বুঝলে। প্লাটিনামটা কেন থাকে না, H2টা যে গ্যাসটাকে দেওয়া হয় সেটাকে প্লাটিনাম সারফেসে অ্যাডজর্ব করা থাকে, দেন আমাকে প্লাটিনামটা লিখতে হয়, হয়েছে। এটা এখানে আমার কাজে লাগবে না, আমি জাস্ট দুটো জিনিস লিখে দিই, তাহলে আমার রিয়াকশন কি হবে না, H প্লাস থেকে H2 হবে, 2H প্লাস করলাম, এই পাশে দুটো ইলেকট্রন করে দিলাম, হয়েছে। এর ক্ষেত্রে একটাই মানে সেল রিয়াকশন লিখবো, হাইড্রোজেন। তাহলে এবারে বলো ই অফ এইচ, মানে আমার এই যে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন করছি এর ক্ষেত্রে যে পোটেনশিয়ালটা বেরোবে, মানে আমি যে সেলটাকে ইনসার্ট করেছি সেই সেলের ক্ষেত্রে যেটা পোটেনশিয়াল বেরোবে, আচ্ছা, পোটেনশিয়ালটা একটা মেশিনের সঙ্গে কানেক্টেড থাকে, হ্যাঁ, সেখান থেকে ডাইরেক্টলি পোটেনশিয়ালের ভ্যালুটা পাওয়া যায়। ই অফ এইচ ইকাল টু কি হয়ে যাবে দেখো, E0H, মানে এইচ বলতে হাইড্রোজেন ইলেকট্রোডটাকে বলছি, এখান থেকে, এবং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এখান থেকে হবে -0.059 বাই 2, n ইকাল টু 2 হয়েছিল, লগ কি থাকবে H2, মানে P অফ H2 হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার বাই H প্লাস হোল টু দি পাওয়ার হচ্ছে 2, বুঝতে পারলে। পরের স্টেপ লিখছি, আচ্ছা, এই যে ইএইচটা, এটা তাহলে আমার যেটা পাবো এটা পাবো হচ্ছে, আচ্ছা, ইএইচটা কোথা থেকে পাবো না, ইএইচ হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার থেকে ভ্যালু ফ্রম লিখ, পোটেনশিওমিটার থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এখানে ইএইচ এর জায়গায় বসাবো। আর E0H তো ভালো হয়ে জানি কত হয় গো, হাইড্রোজেন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ভ্যালুটা কত হয়, রিডাকশন পোটেনশিয়াল 0, এটা ভ্যালুটাই হয় না, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা 0 হয় তো, মানে H প্লাস 2 0 হয়ে গেছে। আচ্ছা, এইবারে দেখো P অফ H2 যেটা আছে আমি লিখছি, দেখো 0.059/2 লগ, এটা 1, আর এটা যেহেতু আমি ক্যালকুলেট করবো এটাকে রেখে দিলাম, বুঝেছে। এইবারে বলো এই মাইনাসটাকে যদি প্লাস করতে হয়
মাইনাসকে প্লাস করি, লগের ফর্মেটে কি লেখা হবে? লগের এটা চেঞ্জ হয়ে যাবে, এটা কি বুঝতে পারবেন? মানে এই মাইনাসটাকে যদি প্লাস ফর্মেটে লিখি, তখন উপরে চলে আসবে এইচ প্লাস এর স্কোয়ার, তাই তো? দেন দেখো লগের ক্ষেত্রে এই পাওয়ারটাকে বাইরে বের করে নেওয়া যায়, এই যে টুটা, এটাকে বের করে নিলে তাহলে কি হবে না, 0.059/2 ইন্টু থাকবে 2 log এইচ, হয়েছে? এই টুটা কেটে দিলাম। এইবার তোমাদের ক্ষেত্রে বলি যে পিটা কি? পিটা ফাংশন হচ্ছে -log। এইবার তুমি যখনই এখানে এইচ দিয়ে দিলে, p(h), তখন এটা হয়ে গেল log(h+). যখনই এখানে বলছি pKa, তখন হয়ে যাচ্ছে -log(ka). জানো নিশ্চয়ই, হয়েছে? যদি আমি এখানে বলি pOi, দেন হবে -log(h - কনস্ট্যান্ট)। বুঝতে পারলে? তাহলে যে জিনিসটা লিখছি, এই log(h+)টাকে যদি pH ফর্মেটে লিখতে চাই, তাহলে হয় আমি সামনে একটা মাইনাস নিয়ে লিখবো, আর নাহলে লিখবো -pH। মানে এটা চলে আসবে -0.059 পি ছোট পি ক্যাপিটাল এইচ। ওকে, এই চেঞ্জটা বুঝতে পারলে কিনা বলো? হয় আমি এখানটা সামনে মাইনাস দিয়ে ওই পাশে সামনে মাইনাস করে দেন -log(h+)টাকে পিএইচ লিখতে পারি। আদারওয়াইজ তুমি এখান থেকে কারেক্ট করে লেখো যে log(h+) = -pH। সেটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে -0.059 pH। তাহলে যে কোনো সলিউশনের মধ্যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইনসার্ট করব, আর সেটা একটা পোটেনশিওমিটারের সঙ্গে কানেক্টেড থাকবে। সেখান থেকে তুমি ইজিলি তার এই যে পোটেনশিয়ালটা, যেটা ইএমএফটা ক্যালকুলেট হয়ে যাবে পোটেনশিওমিটার থেকে। ওই ভ্যালুটা বসিয়ে দিলে ওই সলিউশনের পিএইচ বেরিয়ে যাবে, ডাইরেক্টলি পিএইচ বেরিয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, এখানে যদি কোনো কিছু আর দেওয়া নেই সেরকম, এক্সাম্পল হিসেবে দেওয়া নেই। আচ্ছা, এরপরে এর সবচেয়ে ভালো যে মানে কি বলবো, সবচেয়ে ভালো যে অ্যাপ্লিকেশনটা আছে, সেটা হয়ে যাচ্ছে আমার ল্যাটিমার ডায়াগ্রাম। বুঝলে? দেখতে পাচ্ছ তো? আজকে নোটটা পাঠিয়েছি, সেই নোটের লাস্ট আছে ল্যাটিমার ডায়াগ্রাম। হ্যাঁ, তো ল্যাটিমার ডায়াগ্রাম করতে হলে আমাকে ফার্স্ট কি করতে হয় দেখো, আরবিটারি ধরে নিচ্ছি একটা হয়তো এ বলে কোন একটা এলিমেন্ট আছে। এ এলিমেন্টের হায়ার অক্সিডেশন স্টেট যদি ধরো +3 হয়, দেন তোমাকে লিখতে হবে এরকম করে, যেগুলো যদি যতগুলো পসিবল থাকবে সেগুলো হায়ার থেকে লোয়ার অক্সিডেশন স্টেটে দিয়ে লিখতে হবে। ধরো +3 আছে, দেন +2, দেন +1, দেন A0। বুঝলে? মানে রিডাকশন আকারে লেখা হবে, হায়ার অক্সিডেশন স্টেট থেকে লোয়ার অক্সিডেশন স্টেটে লেখা হবে। আর এই মাঝখানে কি লেখা হবে না, প্রতিটা স্টেপের, এগুলো তো রিডাকশন পোটেনশিয়াল, বুঝতে পারছো, +3 থেকে +2 যে রিডাকশন, এখানকার E0 ভ্যালুগুলোকে লেখা হবে। বুঝলে? এটাকে বলা হচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম। শুনতে পেলে? ল্যাটিমার ডায়াগ্রামের কনস্ট্রাক্টটা কি করে হবে? ধরো এখানে আমি একটা এ বলে আরবিটারি ধরে নিয়েছি, এর +2 +3 +1 +0। এবার যদি +4 থাকতো, +4টা এই পাশে থাকতো, এর ক্ষেত্রে যাই হোক। করে নিয়ে এর মাঝে থাকবে কি না, E0 ভ্যালু, যার মানে প্রতিটা স্টেপে যে রিডাকশন পোটেনশিয়াল সেগুলোকে লিখে নেব। আচ্ছা, এইটা করলে কি হবে, এর সুন্দর একটা অ্যাপ্লিকেশন আছে। 1 নম্বর হচ্ছে যে কোনো জায়গা থেকে, ধরো আমি কে চেয়ে বসলো যে তুমি বলো তো A +3 থেকে A0, বা A থেকে
এই এ থেকে এই ডাইরেক্ট এখান থেকে এইটা বা এর মাঝে কোনো জায়গায় +2 থেকে এই যে A0 বলে এদের ডাইরেক্ট রিডাকশন পোটেনশিয়াল বলো, মানে তোমাকে আমি জানতে চাইছি যে A+2 থেকে A0 রিডাকশন পোটেনশিয়াল কত, তুমি ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে এই ডায়াগ্রাম থেকে। আর সেটা কি করে আসছি দাঁড়াও, এটা করার জন্য আমাকে হচ্ছে পার্টিকুলার একটা সেল রিঅ্যাকশন নিয়ে নিচ্ছি, দাঁড়াও কোথায় আছে, লাইটটা একটু দিয়ে দাও তো, বুঝলে? কস্ট ডায়াগ্রাম চলে এলো, লেটিমার ডায়াগ্রাম। এইখানে তো এফিও টু মাইনাস নেই, পার্টিকুলার ভ্যালু গুলো জানতে হবে, ভ্যালু গুলো তোমার কাছে আছে, তাহলে কনস্ট্রাক্ট করে দেবো। দাঁড়াও, আমি একটা ডাইরেক্ট করে নিই, এমএন ওপরেরটা করে নিই, তারপরে তোমারটা। ধরো লাইটটা একটু দিয়ে দাও, এই লাইটটা ডিস্টার্ব করছে। ধরো এখান থেকে যেটা লিখছি যে MnO4 মাইনাস, মানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে করছি, MnO4 মাইনাস থেকে এখানে তোমার চলে আসছে, ফার্স্ট থাকছে MnO4 মাইনাস, মানে এটা থাকলো তোমার, নামগুলো মনে রাখো, এটা হচ্ছে পারম্যাঙ্গানেট, এটা ম্যাঙ্গানেট। এইখান থেকে চলে আসছে, আচ্ছা এদের নিচে অক্সিডেশন স্টেট গুলো একটু লিখে নেবে, হ্যাঁ। এটা ছিল তোমার হচ্ছে 7-এ, এটা ছিল 6-এ, এরপরে MnO2 এখানে আছে 4, তাই তো, 6 থেকে একবার ডাইরেক্টলি 4 চলে এলো। এরপরে চলে আসছে তোমার হচ্ছে Mn+3, মানে এটা তো 3 লেখাই আছে, ছাড়ো। এখান থেকে চলে আসছি Mn+2, সেখান থেকে Mn0, বুঝছে? আচ্ছা, যে যে ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো আমার কাছে দেওয়া সাপ্লাই থাকতে হবে। এটা হচ্ছে 0.56 ভোল্ট, এখান থেকে চলে আসবে 2.26, এখান থেকে চলে আসবে 0.95 ভোল্ট, Mn3 থেকে 2-তে চলে আসবে 1.51 ভোল্ট, এইখানে চলে আসবে তোমার 1.ভোল্ট। দেখতে পেলে? সবগুলোকে লিখে নিলাম। ল্যাটিমার ডায়াগ্রামের ক্ষেত্রে মিডিয়াম লাগছে না তো? ওটা করতে, ল্যাটিমার ডায়াগ্রামের ক্ষেত্রে মিডিয়ামের প্রয়োজন হয় না। তুমি যখন কোনো একটা নানস্ট ইকুয়েশন করতে যাচ্ছ, নানস্ট ইকুয়েশনের ক্ষেত্রে তোমাকে লাগবে, তোমাকে যদি বলে দেয় যে কোন মিডিয়ামে ব্যালেন্সটা করবে, সেটা অ্যাসিড না বেসিক মিডিয়াম, সেখানে লাগবে। আমি যেখানে পার্টিকুলারলি করছি তোমার নানস্ট ইকুয়েশন, হ্যাঁ আমি ল্যাটিমার ডায়াগ্রাম করছি, ল্যাটিমার ডায়াগ্রামের ক্ষেত্রে যে যে রিডাকশন পোটেনশিয়াল গুলো আছে, রিডাকশন পোটেনশিয়াল আমাকে লিখতে হবে ডাইরেক্টলি, বুঝছে? এবং তার হায়ার অক্সিডেশন থেকে লোয়ার অক্সিডেশন পর্যন্ত আমি ডাইরেক্টলি লিখে নেব, বুঝছি, ল্যাটিমারের ডায়াগ্রাম। এবারে এখানে যতগুলো রিডাকশন হয়েছে, যা ভ্যালু সবই লিখে নিলাম, মিডিয়াম লাগছে না এখানে, বুঝলে? মিডিয়াম ওই যখন ব্যালেন্স করতে যাব তখন যে মিডিয়াম লাগছে। আচ্ছা, এইবারে দেখো ল্যাটিমার ডায়াগ্রামের কাজটা কি হয়ে যাচ্ছে, হঠাৎ করে তোমাকে যদি কোনোভাবে বলে দেওয়া হয় যে এই MnO4 থেকে Mn0, এই ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়ালটা কি হবে, মানে E0 MnO4 মাইনাস থেকে যদি লেখা থাকে Mn0, এর রিডাকশন পোটেনশিয়াল কি হবে?
ক্যালকুলেট করতে দিতেই পারে, বুঝলে? আচ্ছা, এইটা ক্যালকুলেট করতে গেলে তোমাকে ফার্স্ট যে জিনিসটা লেগে যাচ্ছে, একটুখানি দেখ। আচ্ছা বলো, এর ক্ষেত্রে আমি যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে ডেল জি জিরো। সবার ক্ষেত্রে ডেল জি জিরোটা যেরকম করে তোমার ফিজিক্যালের ক্ষেত্রে করা হয়, যে টোটাল প্রসেস, এটাতে অ্যাকচুয়ালি যেটা এখন দিচ্ছে এখান থেকে টোটাল, মানে MnO4 মাইনাস থেকে একবার ডাইরেক্ট Mn0, এই প্রসেসে যে ডেল জি জিরোটা বেরোবে সেটা ওভারঅল যে স্টেপ ওয়াইজ গুলো করেছি, মানে 1 2 3 4 এই যে স্টেপ ওয়াইজ করেছি, স্টেপ ওয়াইজ যে ডেল জি জিরো তার ভ্যালুর সঙ্গে ইকুয়াল হবে। এটা কি বুঝতে পারবে? মানে ডেল জি এটা ওভারঅল রিয়াকশনের ডেল জি, আর তার স্টেপ ওয়াইজ যে ফরমেশন গুলো হয়েছে সেগুলো যে ডেল জি, স্টেপ ওয়াইজ যে ডেল জি, দুটোকে ইকুয়াল করলে ভ্যালু গুলো ইকুয়াল আসবে, বুঝেছে? এবার ধরো এইটাকে আমি লিখছি, এটা তো ওটা ওভারঅল রিয়াকশন। ক্ষেত্রে বলো এন, এখানে এন এর যে চেঞ্জটা, এনটা কত হয়েছে, মানে ইলেকট্রনের চেঞ্জটা কত হয়েছে বা অক্সিডেশনের চেঞ্জ বলো। এখানে কত ছিল? 7, 7 থেকে এখানে কত এসছে? 0। চেঞ্জ কত হয়েছে তাহলে? ওভারঅল এর ক্ষেত্রে লিখে নিচ্ছি, দেখো যে -7 ইন্টু এফ, আর এটা তো E0 সেলটা আমার চেয়েছে, তাহলে E0 MnO4 মাইনাস 2 Mn0 লিখে দিলাম। আচ্ছা, এইখান থেকে যেগুলো লিখছে একটুখানি দেখো। আচ্ছা, এখানের জন্য এখানে সে ইকুয়াল করছে ফার্স্ট স্টেপে। আচ্ছা, এখানে n ইকাল টু কত হবে বলো তো? 7 থেকে 6 হয়েছে, এখানে তাহলে 1, তাহলে -1 ইন্টু এফ। এর E0টা একবারে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, 0.56। নেক্সট এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, এখানে কত হবে? n ইকাল টু কত হবে বলো? 2, তাহলে হয়ে যাবে 2 ইন্টু এফ ইন্টু 2.26। নেক্সট এর সঙ্গে হচ্ছে এই স্টেপটা, এই স্টেপে কত হচ্ছে? n ইকুয়াল টু 1, then -1 ইন্টু এফ ইন্টু 0.95। হ্যাঁ বলো। হুম। না, ব্যালেন্স করতে হবে কেন? শোনো, তুমি যে জিনিসটা যাচ্ছ সেখানে তুমি ব্যালেন্সের জন্য যাচ্ছ, কিন্তু ল্যাটিমার ডায়াগ্রাম যেটা, ল্যাটিমার ডায়াগ্রাম, আচ্ছা অক্সিডেশন স্টেট গুলো তো ক্যালকুলেট করা আছে, এখানে তো অক্সিডেশন স্টেট গুলো ক্যালকুলেট করা আছে। এর তো অক্সিডেশন স্টেট 6, মানে তোমার ম্যাঙ্গানেট। দেন তো MnO2 অক্সিডেশন স্টেট হচ্ছে 4। ল্যাটিমার ডায়াগ্রাম তো অক্সিডেশন স্টেটের বেসিক্সে করা, বুঝলি? এরপরে আবার ফার্স্ট ডায়াগ্রাম আসবে, যেটা নিজের মতো করে, মানে হায়ার অক্সিডেশন স্টেট থেকে লোয়ার অক্সিডেশন স্টেট, এই জন্য তো নিচে অক্সিডেশন স্টেট গুলো করে দিয়েছি, বুঝলে? তুমি যে জায়গায় যাচ্ছ সেটা ব্যালেন্সের জন্য, সেটা কিছু না, ব্যালেন্স হলে তোমাকে কিন্তু মিডিয়াম দিতে হবে। এখানে তো আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশন করব হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল গুলো, মানে কোনখান থেকে কোনখানে রিডাকশন পোটেনশিয়াল গুলো আছে সেগুলো ক্যালকুলেট করব। আর রিডাকশন পোটেনশিয়াল তো জানো, ইন্টেন্সিভ প্রপার্টি, ওই মিডিয়াম টিডিয়ামের উপর কোনোভাবে ডিপেন্ড করবে না, বুঝলে? আচ্ছা, কোথা পর্যন্ত এসছি বলো তো? 0.95, এখান পর্যন্ত এসছি। আচ্ছা, এখানে 3 থেকে 2 হচ্ছে, এখানে হচ্ছে n ইকাল টু 1, তাহলে লিখবো -1 এফ এর সঙ্গে 1.51 হয়েছে। এবার চলে আসছে Mn2 থেকে Mn0, এখানে n ইকাল টু হয়ে যাবে 2, মানে -2 ইন্টু এফ ইন্টু 1.18 ভোল্ট। এটা দেখতে পেলে কিনা বলো?
এবার দেখো বোথ সাইডে এফ গুলো আছে আর আগে মাইনাস গুলো আছে, মাইনাস গুলো বোথ সাইডে আছে, তো ওগুলো প্লাস করে নিতে পারি। প্লাস প্লাস প্লাস, ওকে। এরপরে দেখো বোথ সাইডে কিন্তু এফ গুলো আছে, সবার কাছে এফ আছে, তাহলে এফ গুলো কমন নিয়ে বাদ দিয়ে দেবো। এফ মানে বোথ সাইডে এফ দিয়ে ডিভাইড করে দিতে পারো, বলো, এমনও বলতে পারো। আচ্ছা, এইবারে বলো। দেখতে পেয়েছো এটাকে? এইবার তাহলে পরের পেজ চলে আসছি। আচ্ছা, যেগুলো ছিল একবার লিখে নিই, দাঁড়ো। এন ইন্টু ই জিরো এম এন ওপর মাইনাস এম এন জিরো, এর সঙ্গে কি হয়েছিল বলো তো? ওখানে তুলেছো তো, একটুখানি বলে দাও, তাহলে পেজ উল্টে হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলে আসছে তোমার 1 ইন্টু 0.56, এর সঙ্গে প্লাস কি আছে না, প্লাস 2 ইন্টু 2.26। আচ্ছা, এর সঙ্গে 0.95, দেন আচ্ছা প্লাস 1.18, হ্যাঁ হয়ে গেল। তাহলে এইখান থেকে খুব ইজিলি, আচ্ছা এই ভ্যালুটা তো 7 হয়ে গেছিল, আমি দেখলাম 7 হয়ে গেছিল, তাহলে এইখান থেকে খুব ইজিলি পেয়ে যাব। তাহলে ই জিরো এম এর ওপর মাইনাস থেকে এম এন জিরো ইকুয়াল টু হয়ে যাবে, দেখো ওপরে যে ভ্যালুগুলো আছে ওটা ডিভাইড হয়ে যাবে আমার 7, বুঝেছে? তাহলে 1 ইন্টু 0.56, এগুলো একটু ক্যালকুলেটারে বসে নাও। 2 ইন্টু 2.26 প্লাস 1 ইন্টু 0.95 প্লাস 1.51 প্লাস 2 ইন্টু 1.1, হয়েছে? আচ্ছা, এইখানে ডাইরেক্টলি ভ্যালুগুলো বসিয়ে নিলে তোমার কত ভ্যালু হচ্ছে দেখো। One five six two into 2.26 plus 0.95 plus 1.51 প্লাস থাকছে 2 ইন্টু 1.1 ডিভাইডেড বাই 7। এটা এসছে? তোমাদেরকে এই ভ্যালুটা এসছে? আচ্ছা, এটাকে জেনারেলাইজ করলে কি হবে দেখো, ই জিরো যে কোনো জায়গার ক্ষেত্রে, এই মিডিয়াম থেকে যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে যদি করি, সেখানে ভ্যালুটা কিভাবে বলছি দেখো। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি যে n1, এটা শুরুটা হয়েছিল n1 ইন্টু E10, এর সঙ্গে n2 ইন্টু তোমার
E2 0 প্লাস N3 সঙ্গে N3 সঙ্গে E3 0, দেন N4 এর সঙ্গে E4 0, মানে এরকম করে যা যা থাকবে যতগুলো স্টেপ হতে পারে। বাই নিচে কি আসছে দেখো, N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4 এরকম। এই যে 7টা এসেছিল, 7টা কোত্থেকে এসেছিল? 1 2 এগুলো সব যোগ করে এসেছিল, এদের সামনে যে ইলেকট্রনের চেঞ্জ গুলো, ওটাই তো ওভারঅল ইলেকট্রন চেঞ্জ। বুঝতে পারবে কি? মানে সবসময় MnO4 থেকে Mn0 না, যে কোনো জায়গার ক্ষেত্রে। হ্যাঁ বলো। আচ্ছা, এটা তো এক্ষুনি আসছে। বলছে ল্যাটিমার ডায়াগ্রাম থেকেই নেক্সট পোর্শনে চলে আসছি। এই যে এদের ক্ষেত্রে ধরো কোথাও ল্যাটিমার ডায়াগ্রাম এঁকেছিলাম, তো এটা যে পার্টিকুলার MnO4 এর থেকে, মানে এর ল্যাটিমার ডায়াগ্রাম। এইবার যদি বলে এই MnO4 এর ক্ষেত্রে ল্যাটিমার ডায়াগ্রাম থেকে প্রেডিকশন করা যাবে যে কোন জনের ডিসপ্রপোর্শনাল রিয়াকশন হবে, বুঝলে? তো আমি এখান থেকে বলবো MnO4 যে মাইনাস আছে, এর রাইট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল কোনটা? এটা রাইট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল, এটা লেফট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল। মানে জাস্ট MnO4 এর পরে কে আছে? রাইট হ্যান্ড সাইডে 2.26 আছে, আর লেফট হ্যান্ড সাইডে আছে 0.56, তাই তো? হ্যালো, এটা দেখা যাচ্ছে? আচ্ছা, এর মানে বলবে তাহলে MnO4 2 মাইনাস সে ডিসপ্রপোর্শনেশন হবে। ডিসপ্রপোর্শনেশনে কি হবে না, MnO4 2 মাইনাস এখানে চলে আসবে, আর MnO4 মাইনাস মানে MnO2 তে, আর MnO4 মাইনাস মানে পার ম্যাঙ্গানেটে, ম্যাঙ্গানেট পার ম্যাঙ্গানেটে, আর MnO2 তে কনভার্ট হয়ে যাবে। কখন হবে এই ডিসপ্রপোর্শনেশন? যদি রাইট হ্যান্ড সাইডের, মানে দুপাশে দুটো যে অ্যাডজাস্টমেন্ট আছে আর কি, রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা, রিডাকশন ভ্যালুটা যদি বেশি হয় লেফট হ্যান্ডের থেকে, তখন যা রাইট হ্যান্ড এভয়েড করছি মানে MnO4 এর ক্ষেত্রে, তাহলে MnO4 এর কি হবে? ডিসপ্রপোর্শনেশন হবে। MnO4 একবার MnO2 এ কনভার্ট হবে, আর একবার MnO4 মাইনাসে কনভার্ট হবে, বুঝলে? এবার ধরো চলে আসছে যে MnO2 এর ক্ষেত্রে। দেখো MnO2 এর ক্ষেত্রে আবার যখন বলছি, তখন 0.95 হচ্ছে তার রাইট হ্যান্ড, আর লেফট হ্যান্ড হয়ে যাচ্ছে তোমার 2.26। এবারে বলো রাইট হ্যান্ড বেশি আছে নাকি লেফট হ্যান্ড বেশি আছে? লেফট হ্যান্ডে। তাহলে এর ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেশন হবে না, বুঝলে? আর ল্যাটিমার ডায়াগ্রাম থেকে কম প্রপোর্শনেশন মানে ডিসপ্রপোর্শনেশন যে অপোজিট রিয়াকশন, সেটা এখান থেকে হয় না, সেটা ফার্স্ট ডায়াগ্রাম থেকে আমি এক্সপ্লেন করতে পারবো, বুঝলে? এর পরের দিন ল্যাটিমার ডায়াগ্রাম থেকেই actually, হ্যাঁ, ডিসপ্রপোর্শনেশন করা যায়, এবং সেখানে অ্যাডিশনালি কম প্রপোর্শনেশন রিয়াকশন করা যায়। কোনটা স্টেবল অক্সিডেশন স্টেট, কোনটা মোস্ট অক্সিডাইজিং স্টেট, সবকিছু করা যায়। কিন্তু ল্যাটিমার ডায়াগ্রামের ক্ষেত্রে দুটো ইউজে লাগে। এক নম্বর হচ্ছে এই যে যে কোনো জায়গা থেকে আমি E0 সেলটা ক্যালকুলেট করে নিচ্ছি, ওটাও। আর একটা জিনিস, এখান থেকে শুধুমাত্র ওই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনটা হবে কি হবে না এইটা প্রেডিক্ট করা যায়, বুঝলে? যদি কোনো জনের ক্ষেত্রে, আরেকবার শুনে নাও, যদি রাইট হ্যান্ডের যে পোটেনশিয়ালটা আছে, রাইট হ্যান্ডের পোটেনশিয়ালটা যদি হায়ার হয় লেফট হ্যান্ডের E0 পোটেনশিয়ালের থেকে, দেন ওইটা মানে যার রেসপেক্টে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করলাম, ওর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হবে। বুঝতে পারলে? এখানে তাহলে MnO4 2 মাইনাসের ডিসপ্রপোর্শনেশন হবে, মানে ডিসপ্রপোর্শনেশন করে ও MnO2 আর MnO4 মাইনাসে কনভার্ট হয়ে যাবে, আর MnO4 তখন থাকবে না। আচ্ছা, ধরো এখানে একজনের ক্ষেত্রে বললাম MnO2 এর ক্ষেত্রে দেখো রাইট হ্যান্ডেড পোটেনশিয়াল কিন্তু কম লেফট হ্যান্ডে, মানে 2.26 এর থেকে, তাহলে MnO2 ডিসপ্রপোর্শনেশন হবে না। আচ্ছা, Mn3 প্লাসে দেখো, Mn3 প্লাস এর ডিসপ্রপোর্শনেশন হবে, কারণ এর রাইট হ্যান্ডের পোটেনশিয়াল 1.51 আছে, আর তার আগের পোটেনশিয়াল জাস্ট আগে যেটা আছে 0.95 আছে। তাহলে Mn3 প্লাস এর ডিসপ্রপোর্শনেশন হয়ে Mn3 প্লাস MnO2 আর Mn2 প্লাসে কনভার্ট হবে। এটা তুমি ফার্স্ট ডায়াগ্রাম থেকে পাওয়া যাবে। সেখানে N এর সঙ্গে Ne0 কে প্লট করা হয়। আচ্ছা বলো, তো কি বলছিলে? হ্যাঁ, ক্ষেত্রে অ্যাডজাস্টিং স্পিসিস কি করে করবে? এটা অনেক দূরের।
এরকম কোশ্চেন দিয়েছে মানে MnO4 থেকে Mn2 এর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। এর অ্যাডজাস্টমেন্ট করতে হলে তখন তো এই মানে আমাকে তাহলে এই স্টেপটা স্কিপ করে গিয়ে এখান থেকে এইখানে কানেক্ট করতে হবে। তখন তাহলে এর অ্যাডজাস্টমেন্ট MnO4 থেকে MnO4 2 মাইনাস হচ্ছে, আর এর অ্যাডজাস্টমেন্ট বলতে Mn+2 থেকে Mn3 হচ্ছে। এছাড়া তো আর কোনো অ্যাডজাস্টমেন্ট হবে, অ্যাডজাস্টমেন্ট বলতে একবারে পাশের যেটা, এখানে তো আর কাউকে পাওয়া যাচ্ছে না। যদি এখান থেকে বলতো যে এখানকার MnO4 মাইনাস থেকে Mn2+ এর রিডাকশন ভ্যালু কি হবে, সেটা ইজিলি ক্যালকুলেট হয়ে যেত। কি হবে গো, এর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কি হবে MnO4 মাইনাস থেকে Mn2+? মানে MnO4 মাইনাস থেকে Mn2+ এর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কত হবে, কি করে ক্যালকুলেট করব? আমি যেরকম করে MnO4 থেকে Mn0টা করলাম, ঠিক একই রকম ভাবে হবে, তো সেটা এক্সপ্লেন করে করেছি। এটা ডাইরেক্ট ফর্মুলা বসাবো। আচ্ছা, ফাইনালি দেখে নাও এটা কত হচ্ছে। এটাতে ট্রান্সফার হয়েছে কত থেকে 7, 7 থেকে 2, 7 থেকে 2 ট্রান্সফার হলে ট্রান্সফরমেশন কত হচ্ছে, মানে চেঞ্জ কত হচ্ছে? 75 চেঞ্জ। আচ্ছা, আমি এইখানে লিখছি, হ্যাঁ। তাহলে আমি নিচে ডিভাইড করব হচ্ছে 5 দিয়ে। আর তুমি এখান থেকে নিতে পারো যে 1 2 3 4 5 চেঞ্জ হয়েছে। আচ্ছা, এর উপরে তাহলে ভাগটা মানে উপরে কে থাকবে? উপরে দেখো এই যে 1 × 5, মানে আমি একবারে 0.5, আচ্ছা লিখে রাখি না, 1 × লিখে রাখি যাবো, পরে ডিস্টার্ব হয়ে 1 × দেন চলে আসবে হচ্ছে 2 × 2, দেন চলে আসছে 1 × 0.9, মানে সবার যা নিজের এনটা কি এন এর সঙ্গে ওইটা, এখানে 1 × 1.51, 1 × 1.51 দিয়ে ডিভাইড করে দাও, পেয়ে যাবে কাছাকাছি ভ্যালু হয় 1.508 বা 51 লিখে দাও অনেক সময়, যাই হোক 1.508 ভাগো ভোল্ট, হ্যাঁ। মানে এখানে ওই একই ফর্মুলা, N1 এর সঙ্গে E1 প্লাস N2 এর সঙ্গে E2, N3 এর সঙ্গে E3, N4 এর সঙ্গে E4 করে দিলাম, দিয়ে ডিভাইড করে দিলাম N1 N2 N3 N4, এখানে যেটা 5 হয়েছে, বুঝলে? আমি এই চেঞ্জটাকে করেছি, তুমি নাহলে এখানেও করতে পারো 1 2 3 4 5। এটা ল্যাটিমার ডায়াগ্রাফের অ্যাপ্লিকেশন, যে কোনো জায়গা থেকে তোমাকে ক্যালকুলেট করতে দিতে পারে, যে কোনো মানে ধরো, তবে ল্যাটিমার ডায়াগ্রামটা এখানে দেওয়া থাকবে, এরকম একটা ল্যাটিমার ডায়াগ্রাম তোমাকে কনস্ট্রাক্ট করা থাকবে, কনস্ট্রাক্ট করে দিয়ে ওর মধ্যেকার যে কোনো ভ্যালু দিতে পারে। আর তোমাকে যদি ল্যাটিমার ডায়াগ্রাম বলে, দেখো ল্যাটিমার ডায়াগ্রাম বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগ্রাম মানে কোন একটা ওই গ্রাফ জানি, কিন্তু ল্যাটিমার ডায়াগ্রাম হচ্ছে এইটা, এই যে এত করে লেংথ করে যেটা করেছি, এইটা হয়ে যাচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম, মানে সেখানে এরকম এটাও দেওয়া থাকা উচিত, এর নিচে অক্সিডেশন স্টেট গুলো দেওয়া থাকবে। এবার না থাকলে তখন তোমাকে যার অক্সিডেশন স্টেট যেমন আছে, একবার প্রথমে যে অক্সিডেশন স্টেটের ক্যালকুলেশন করেছিলাম সেখান থেকে মানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেটটা তুমি লিখে নেবে, যে যার নিজের পজিশনে অক্সিডেশন স্টেটটাকে লিখে নেবে, বুঝলে? এটাতে দিয়ে তারপরে ল্যাটিমার ডায়াগ্রামটা হয়ে যাবে। এবার E0 ভ্যালুটা কিন্তু তোমাকে দেওয়া থাকতে হবে, এবারে পার্টিকুলারলি যেটা চাইবে সেটা দেবে না, মানে MnO4 থেকে Mn2 এটা এটা দেওয়া থাকবে না। বা যদি এর মাঝে কোনোটা চেয়ে বসে, ধরো এটা এটা চেয়ে বসলো, তখন দেখবে এই ভ্যালুটা দেওয়া আছে, বুঝলে? এর মাঝে থেকে কোনো একজনকে ক্যালকুলেট করা যাবে, মাঝের যে কোনো একজনকে, মানে N1 সরি, ধরো N3 সঙ্গে E3, আমাকে E3টা চেয়ে বসলো, সেটা দেওয়া, সেটা আমি বের করে নিতে পারবো। তখন কিন্তু আমাকে এই ওভারঅল যেটা হচ্ছে ওভারঅলের ভ্যালুটা দেওয়া থাকতে হবে, মানে যে কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করতে পারবো আমি, বুঝলে, ল্যাটিমার ডায়াগ্রাম থেকে। তাই জন্য এরপরে যেটা আপডেট হয় সেটা হচ্ছে ফার্স্ট ডায়াগ্রাম। এইবারে তুমি বলো, এটা কি বলছিলে না এফির সঙ্গে? এফি ওপর না কি বলছিলে না? এফি
এমনি FeO4 2 মাইনাস, এখান থেকে হয়ে যাচ্ছে তোমার Fe3 প্লাস, এখান থেকে Fe2 প্লাস, এখান থেকে Fe। তাহলে এটা 0 হচ্ছে, এইখানে তোমার তো লেখাই আছে 2 তে থাকছে, এটা 3 তে। এইটা নিয়ে ঝামেলা, FeO4 2 মাইনাস করে দিয়ে রেখেছে। FeO4 একটা ভালো থাকছে। 2.20 ভালো। 0.77, হ্যাঁ এটা 0.77। ভালো কথা। এটা Fe0, এটা তো হয়ে যাবে। এবার যেটা লাগবে সেটা হচ্ছে FeO4 2 মাইনাসের অক্সিডেশন স্টেট কি দিয়ে রেখেছে? এইটা একটুখানি দেখে নিতে হবে এটা কি ফরম্যাটে আছে। FeO4 2 মাইনাস নর্মাল অক্সাইড ফর্মে করলে, নর্মাল অক্সাইড ফর্মে করি, X4 - 2, এখানে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে -2, দেন X হয়ে যাচ্ছে -2 +8 +6, Fe+6, এটা একটু অড লাগছে দেখতে। না এটা তো জাস্ট এমনি এক্স ধরে ক্যালকুলেট করলাম, এই যে এপি অক্সিজেন ক্যালকুলেশন আর কি, একবারে শুরুতে যেটা করছিলাম। হ্যাঁ, ল্যাটিমান ডায়াগ্রাম হলে আমাকে অক্সিডেশন স্টেট দিয়ে দিতে থাকবে, মানে মানে এই যে যে পয়েন্ট গুলো করলাম, যে FeO4 থেকে Fe3 Fe, এদের অক্সিডেশন স্টেট, Fe তো Fe3 আছে, 2 আছে, এ তো 0 বোঝাই যাচ্ছে। আর এটা দেওয়া ছিল না, এটার অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করে নিতে হলো, মানে আমাকে ল্যাটিমান ডায়াগ্রাম মানে হচ্ছে হায়ার অক্সিডেশন স্টেট থেকে লোয়ার অক্সিডেশন স্টেট গুলো সাজিয়ে নেব, আর যে যার যার যে ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেট সেটা তার নিচে লিখে দেওয়া হয়েছে। এটা যদি 6 হয় তাহলে এখানে চেঞ্জ কত হচ্ছে প্রথম স্টেপে, প্রথম, আচ্ছা এনটা উপরে লিখি তাহলে, এন প্রথম স্টেপে এন হয়ে যাচ্ছে 3, তাই তো 6 থেকে 3 হয়েছে 3, দেন 3 থেকে 2 হয়েছে এন ইকাল টু হয়ে যাবে 1, 2 থেকে 0 হয়েছে এন ইকাল টু হয়ে যাবে 2। আচ্ছা, এইবারে একবারে আমি লিখে দিতে পারি E0, আচ্ছা এইটা চেয়েছে, এর এন ইকাল টু কত হবে? এন ইকাল টু মানে তুমি ডাইরেক্ট লিখতে পারো এই যে N1 N2 আর N3 অ্যাড করে দিলে কত হচ্ছে, 3 1 4 2 6, বা তুমি দেখতে পারো 6 থেকে 0 হয়েছে 6 6 হয়েছে। E0 তাহলে FeO4 2 মাইনাস থেকে Fe0, বুঝলে? এটা ভ্যালু বেরোবে, নিচে থাকবে তোমার ওই N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4, এই N4 তো এখানে নেই, N3 পর্যন্ত আছে, ছাড়ো। আচ্ছা, ওপরে আছে কি যেন, N ওই, আচ্ছা E1 এই ফর্মটা লিখি দাও, তারপরে N2 এর সঙ্গে E2 0, হ্যাঁ সবার মধ্যে 0, আর E3 0। আচ্ছা, নিচে তোমার অ্যাড করলে চলে আসছে এটা হচ্ছে 6, আর উপরে থাকছে তাহলে তোমার হচ্ছে 3 ইন্টু 2.20 প্লাস 1 ইন্টু 0.77 প্লাস থাকছে 2 ইন্টু -0.44, এটা রিডাকশন পোটেনশিয়াল, হ্যাঁ যেমন ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুটাই বসাবো। আচ্ছা, এইবারে এটাকে ক্যালকুলেট করে নাও, দেখি দাও ক্যালকুলেটার চলে আসবে। 3 ইন্টু 2.20, এটা প্লাস চলে আসবে তোমার 0.77, প্লাস এর সঙ্গে চলে আসছে 2 ইন্টু -0.44। ওকে,
এটাকে ডিভাইড করব তোমার 6 দিয়ে 1.08 এই সরি 08 লিখলাম তো 08 1.08 ভোল্ট এরপর একটা 16 আছে যাই হোক 1.08 ভোল্ট হ্যাঁ আচ্ছা এরকম করলে মোটামুটি ল্যাটিমার ডায়াগ্রাম কনস্ট্রাক্ট হয়ে যাবে ভ্যালুগুলো হয়ে যাবে আর এখান থেকে মোটামুটি যেটা বুঝতে পারছো এরখানে এর কোনো স্টেপে ইয়ে হবে না কি বলে যে ওটা যেন মানে ডিসপ্রপোর্শনেশন হবে না এর প্রত্যেকটা রাইট হ্যান্ডে যে ভ্যালু আছে সেটা দেখো কম ভ্যালু আছে মানে 2.20 এখানে 0.77 মানে AP3 প্লাস ডিসপ্রপোর্শন কোনটা বলো AP3 প্লাসের সঙ্গে এপি তো নন অ্যাডজাস্টেন্ট হলো ছাড়ো না ওটা কথা বলিনি আমার এই রাইট হ্যান্ডের পোটেনশিয়াল মানে AP3 থেকে AP2 এর ভ্যালুটা আছে 0.77 যেটা কিনা বেশি হলে ডিসপ্রপোর্শনেশন হতো এখানে কিন্তু কম হয়ে গেছে দেখো যেটা এই 2.20 থেকে কম হয়েছে তাহলে AP3 প্লাসের ডিসপ্রপোর্শনেশন হবে না AP2 প্লাসের ক্ষেত্রে এখানেও এই রাইট হ্যান্ডের পোটেনশিয়ালটা কম তাহলে এটাও ডিসপ্রপোর্শনেশন হবে না এটা কারোর ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনটা হচ্ছে না এই হচ্ছে কথা আর কি। বুঝলে তুমি এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে এটাও দিতে পারতো সবসময় শেষটা নয় এটাও দিতে পারতো বুঝলে মানে এখান থেকে এটা সবসময় যে শেষটা দেবে এমন নয় ওটাও দিতে পারতো আচ্ছা ওটা যদি লিখতাম ওটা কি লিখবো দেখো FeO4 2 মাইনাস থেকে ধরো আমাকে দিয়েছে Fe2 প্লাস তাহলে ওখানে কতগুলো চেঞ্জ হয়েছে দেখো ওখানে তাহলে চলে আসবে আমার N1 আর N2 চলে আসবে শুধুমাত্র আর উপরে থাকছে N1 এর সঙ্গে E10 প্লাস N2 এর সঙ্গে E20 এইটুকু তো এখানে চলে আসছে তাহলে তোমার হচ্ছে 3+1 আর উপরে থাকছে 3 × 2.20 সঙ্গে প্লাস থাকছে 1 × 0.77 ওকে যে কোনো জায়গার ভ্যালু তুমি করতে পারতে তাহলে তো বলে আসবে 3 × 2.2 প্লাস আসছে 0.77 ডিভাইডেড বাই 4 মানে 1.84 আচ্ছা এই ভ্যালুটা তাহলে এর E0টা হয়ে যাবে 1.84 আচ্ছা এটার তো ভ্যালুটা ক্যালকুলেট করলাম 1.08 যে কোনো জায়গার পোটেনশিয়াল বলুক যে কোনো জায়গাটা হয়ে যাবে হয়েছে ল্যাটিমার্ক ডায়াগ্রাম থেকে শুধু ওই দুটো জিনিসই যাওয়া যাবে ওই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন আর যে কোনো একজনের যে কোনো স্টেপের ভ্যালু রিঅ্যাকশন পোটেনশিয়ালের ভ্যালু ফার্স্ট ডায়াগ্রাম হলো সেখানে ডিসপ্রপোর্শনেশন কম প্রপোর্শনেশন স্টেবল স্টেট কোনটা মোস্ট অক্সিডাইজিং স্টেট সবগুলো জানা যাবে বুঝলে ঠিক আছে আর এইগুলো রেকর্ড হয়ে গেল হ্যাঁ এগুলো তুমি এই যে ক্লাসটা শেষ হয়ে যাবে এরপরে পেয়ে যাবে ডাইরেক্টলি এখনই হয়তো পাবে এখন পরে পাবে ঠিক আছে